নমস্কার বন্ধুরা, দিল্লি বিস্ফোরণে এক বড়সড় আপডেট এসেছে। সূত্র মারফত জানা যাচ্ছে যে এই পুরো হামলার মাস্টারমাইন্ড উমর শেষ মুহূর্তে তার নিজস্ব গোপন সংস্থা থেকে পালানোর চেষ্টা করছিল। সূত্রের খবর অনুযায়ী ধরা পড়ার ভয়ে সন্দেহভাজন উমর তাড়াহুড়ো করে ত্রুটিপূর্ণ এবং ভুলভাবে তৈরি একটি আইডি সরানোর চেষ্টা করে, আর সেই সময়ে তাড়াহুড়োর মধ্যে সেটি বিস্ফোরিত হয়। সূত্রগুলি আরও বলছে যে তারা যত বড় বিস্ফোরণের পরিকল্পনা করেছিল সেটি ঘটেনি, বরং তার নিজের ভয়ের কারণে তাদের এই বড়সড় জঙ্গি নাশকতার উদ্দেশ্য সফল হয়নি, কারণ উমারের কাছে প্রয়োজনীয় সরঞ্জামও ছিল না। এই ঘটনা নিরাপত্তা সংস্থাগুলিকে হাই অ্যালার্টে এনে দিয়েছে। ফরিদাবাদ পর্যন্ত নজরদারি বাড়ানো হয়েছে এবং এই নাশকতার সাথে যুক্ত সমস্ত সহযোগীকেই ধরা হয়েছে। আসল চাঞ্চল্য তখনই সৃষ্টি হয় যখন সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয় যে বিস্ফোরণের সঙ্গে যুক্ত ডাক্তারদের সম্পর্ক হরিয়ানার একটি হাসপাতালের সঙ্গে। আশ্চর্যের বিষয় হলো, এই হাসপাতালে 40% ডাক্তারই কাশ্মীর থেকে আসেন। এই অস্বাভাবিক নিয়োগের ধরন তদন্তকে এক নতুন দিশা দিয়েছে। এটা কি শুধু কাকতালীয়, নাকি এর পিছনে কোনো বড়সড় খেলা চলছে? এই মুহূর্তে পুরো সিস্টেম এবং সরকার সতর্ক রয়েছে। প্রতিটি সূত্র এবং প্রমাণকে জোড়ার চেষ্টা চলছে, কিন্তু এই ঘটনা সত্যিই ভয় দেখাচ্ছে। পাকিস্তান কিভাবে এই ডক্টরদের সাহায্য করে, কিভাবে তারা একে অপরের সাথে লিঙ্ক করে এত বড় নাশকতার পরিকল্পনা করেছিল? এখন প্রশ্ন হলো, এই হামলার সঙ্গে কি পাকিস্তানেরও কোনো যোগসূত্র রয়েছে? তবে এই প্রসঙ্গে আসার আগে 10ই নভেম্বর 2025-এর দিকে ফিরে দেখা যাক। পাকিস্তানের রাজনৈতিক ব্যবস্থায় একটি নতুন ফাইল ঘুরছিল সেই সময়। সেই ফাইলে এমন একটি আইন ছিল যা ভবিষ্যতে পুরো পাকিস্তানে এক বড় পরিবর্তন আনতে চলেছিল, এবং ঠিক সেই ডেটের সেই সন্ধ্যায় ভারতের দিল্লির অভ্যন্তরে বিস্ফোরণটা ঘটে গেল। এই বিস্ফোরণের তদন্ত এখনও চলছে, কিন্তু এর মূলে যে আসলে সন্ত্রাসবাদ রয়েছে তার অনেক রহস্য সেই ফাইলটিতে লুকিয়েছিল, যা পাকিস্তান সরকারের হাতে হাতে ঘুরছিল। সেই ফাইলে পাকিস্তানের সংবিধান পরিবর্তন করার ক্ষমতা ছিল, পাকিস্তানের সেই 27তম সংবিধান সংশোধনী, যা একজনকে পুরো পাকিস্তানের আইনি স্বৈরশাসক বানাতে চলেছিল। সেই ব্যক্তিটির নাম হলো আসিফ মুনির। পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির নিজেকে দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বানানোর জন্য এই 27তম সাংবিধানিক সংশোধনী কার্যকর করান। এই সংশোধনীর মাধ্যমে তাকে কমান্ডার অব ডিফেন্স ফোর্স, অর্থাৎ 3 বাহিনীর সর্বোচ্চ কমান্ডারদের পদ দেওয়া হবে। এই আইনের ফলে আসিফ মুনির এক অভূতপূর্ব ক্ষমতা পেয়েছেন, যেখানে তিনি সারা জীবন বিশেষ অধিকার এবং আইনি ছাড় পাবেন। তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যাবে না। তিনি 3 বাহিনীর একীভূত কমান্ড এবং পারমাণবিক সামরিক বাহিনীর মোতায়েন করার অধিকারও পাবেন। এই সংশোধনী পাকিস্তানের সংবিধানের জন্য এক বড়সড় পদক্ষেপ, যা সেনাপ্রধানকে প্রায় পুরোপুরি ক্ষমতা দেয়, যাতে তিনি বেসামরিক প্রতিষ্ঠান এবং বিচার ব্যবস্থার ওপর সেনাবাহিনীর প্রভাব বাড়াতে পারেন। সোজা কথায়, এখন আসিফ মুনির পাকিস্তানের প্রধানমন্ত্রীর থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠেছেন, আর এর সরাসরি প্রভাব পড়ে ভারতের উপর, যার একটি উদাহরণ আমরা দিল্লিতে দেখলাম। পাকিস্তান এখন আমাদের সেই আড়াই ফ্রন্ট যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, যাকে ভারত সবসময়ই ভয় পেত। দেশের সামনে এখন কেবল সীমান্ত যুদ্ধ বা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনই নয়, অভ্যন্তরীণ সংঘাতেরও বিপদ রয়েছে। এই আড়াই ফ্রন্ট যুদ্ধ এমন এক পরিস্থিতি যেখানে ভারতকে ফাঁদে ফেলার জন্য পাকিস্তানি আইএসআই ক্রমাগত তাদের মডিউল ব্যবহার করছে। এই মডিউলগুলি দেশের কিছু এলাকায় এক ইকোসিস্টেম তৈরি করে বাস করছে, আর এগুলি ভারতের সেই অভ্যন্তরীণ ফল্ট লাইন, যাকে সাধারণ ভাষায় মিনি পাকিস্তান বলা হয়। এই এলাকাগুলিতে অসামাজিক উপাদান, সন্ত্রাসী এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সক্রিয় রয়েছে, যা জাতীয় ঐক্যের জন্য গুরুতর হুমকি। এই আড়াই ফ্রন্ট যুদ্ধ কতটা শক্তিশালী হয়েছে তার সবচেয়ে বড় উদাহরণ হলো ধরা পড়া কয়েকজন সন্ত্রাসী ডক্টরের মতো পেশায় থাকা এই লোকেরা রাসায়নিক যুদ্ধ থেকে শুরু করে জয়সে মোহাম্মদের মহিলা শাখা নিয়োগের কাজ করেছে। লখনৌয়ের ডাক্তার শাহিন জয়সে মোহাম্মদ মহিলা শাখার জন্য নিয়োগের দায়িত্বে ছিলেন। ভারত এখন এই আড়াই ফ্রন্টের পরিস্থিতির মোকাবিলা করছে, যেখানে বাইরে সীমান্তে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সামরিক উত্তেজনার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ অংশেও এই ধরনের সংঘাত চলছে, যা গণতন্ত্র এবং উন্নয়নের জন্য এক চ্যালেঞ্জ। এই পরিস্থিতি দেশের নিরাপত্তা কৌশলকে আরও ব্যাপক এবং জটিল করে তুলেছে। কিন্তু ভারতের সমস্যা শুধু এটাই নয়। প্রায় 150 কোটি জনসংখ্যা থাকা সত্ত্বেও নিরাপত্তা ব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা হল প্রায়ই জনগণের সতর্কতার অভাব। ফরিদাবাদের ঘটনা, যেখানে এক সন্দেহভাজন ব্যক্তি মাসের পর মাস এক এলাকায় সক্রিয় ছিল, কিন্তু কেউ তাকে অচেনা বা বহিরাগত মনে করেনি, কেউ সন্দেহই করেনি। এটিই প্রমাণ করে যে নিরাপত্তা কেবল সংস্থাগুলির দায়িত্ব নয়, বরং জনগণের সচেতনতা এবং সতর্কতার উপরেও নির্ভর করে। জনগণের মনোযোগ বাড়ানোর জন্য সচেতনমূলক অভিযান এবং প্রশিক্ষণ অত্যন্ত জরুরি,
যাতে নাগরিকরা কোনো সন্দেহজনক কার্যকলাপ বা ব্যক্তিকে শনাক্ত করে সময় মতো জানাতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের দেশের মধ্যে কতজন লোক তাদের আশেপাশের খবর রাখে? আমরা প্রায়ই সেই সব বয়স্কদের উপর হাসাহাসি করি যারা পাড়া বা মহল্লায় আসা প্রতিটি নতুন ব্যক্তির সম্পর্কে জানতে চেষ্টা করেন। এমন পরিস্থিতিতে মনোযোগ ও সচেতন থাকার বিষয়টি আমাদের জনসাধারণের মনে কতটা গেঁথে যাবে সেটাই বড় প্রশ্ন। আপনি একবার ভেবে দেখুন, আপনার আশেপাশে কে থাকেন বা নতুন কে এসেছেন এবং পুরনো কে আগে ছিল এবং সে চলে গেছে, সে সম্পর্কে কি আপনি কোনো আদৌ খবর রেখেছেন? না, আপনি খবর রাখেননি। তো যাই হোক, আপনাদেরকে আরও একটি উদাহরণ দেই। পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় প্রায় 2700 কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট ধরা হয়েছে। এর সঙ্গে 1625 কিলোগ্রাম জিলেটিন স্টিক এবং 2325-এরও বেশি ইলেকট্রনিক ডেটোনেটর পুলিশের হাতে এসেছে। এই পরিমাণ এতটা ভয়ানক যে এটি 2020 সালে লেবাননের বৈরুতে বিস্ফোরণের কথা মনে করিয়ে দেয়, যেখানে প্রায় 2750 টন অ্যামোনিয়াম নাইট্রেটের বিস্ফোরণের কারণে ব্যাপক ধ্বংস হয়েছিল। পশ্চিমবঙ্গে উদ্ধার করা অ্যামোনিয়াম নাইট্রেটের পরিমাণ বৈরুতে বিস্ফোরণের তুলনায় কম হলেও এত বিপুল পরিমাণে বিস্ফোরক রাখা এবং পাচারের চেষ্টা করা গুরুতর এবং বিপজ্জনক। আর এটাই সেই আড়াই ফ্রন্ট যুদ্ধ যার কথা আমি বলছি। কিন্তু চিন্তা করার বিষয় হলো, আমাদের দেশের নেতারাও কোনো দিক থেকে কম নয়। তাদের লক্ষ্যই হলো ভারতের নির্বাচনে জেতা, কিন্তু কখনো কখনো এর মূল্য দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে দিতে হয়। রাজনৈতিক দল ও নেতারা নির্বাচনী সাফল্যের জন্য প্রায়শই এমন বিষয়গুলিকে ব্যবহার করেন যা দেশের ঐক্য এবং নিরাপত্তাকে ক্ষতি করে। মনে হয় কিছু নেতার কাছে দেশের মঙ্গলের চেয়ে কেবল ক্ষমতার জয় বেশি গুরুত্বপূর্ণ। আর এমন রাজনীতি দেশের জন্য বিপজ্জনক, কারণ এতে দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থের চেয়ে দল এবং নেতারা নিজেদেরকেই অগ্রাধিকার দেন। আর সোশ্যাল মিডিয়ায় এমন কিছু দেখা গেছে। অনেক সাংবাদিক তো এটাও বলে দিলেন বিহারে নির্বাচন জেতার জন্য এটি সরকারের করানো কাজ। আর এই ধরনের রাজনীতি দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই পুরো জঙ্গি হামলায় কাশ্মীরেরও একটি দিক বেরিয়ে আসছে। পুলওয়ামা থেকে কাশ্মীর পুলিশ যে জঙ্গিকে খুঁজছিল সে ফরিদাবাদ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এই পুরো মডিউলে কাশ্মীরের যোগসূত্র সবচেয়ে বড়। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী 10,000 থেকে 12,000 কাশ্মীরি ছাত্র বাংলাদেশে মেডিকেল কলেজে পড়াশোনা করছে। ডাক্তারদের এই পুরো মডিউলটি যেভাবে সন্ত্রাসে ধরা পড়েছে তা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তোলে, কারণ বর্তমানে সন্ত্রাসবাদ এখন তার রূপ পরিবর্তন করছে। কেমিক্যাল ওয়েপেন, হাইব্রিড ও ওয়ারফেয়ার এবং মহিলা শাখা, এগুলিই বলে দেয় যে সন্ত্রাসবাদ এখন কেবল ঐতিহ্যবাহী অস্ত্র বা হিংসাত্মক হামলার মধ্যে সীমাবদ্ধ নেই। সন্ত্রাসী সংগঠনগুলি উন্নত প্রযুক্তি ব্যবহার করে এই প্রভাব বাড়াচ্ছে, যেমন হায়দ্রাবাদে ধরা পড়া সন্ত্রাসী রাসায়নিক অস্ত্র, হাইব্রিড ওয়ারফেয়ার, সাইবার যোগাযোগ এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানসিক ও সামাজিক উত্তেজনা বাড়ানো। আর নিশ্চিতভাবে এর পিছনে বিদেশি অর্থায়ন রয়েছে। বিদেশি অর্থের মাধ্যমেই তারা তাদের কার্যকলাপ কেবল চালিয়ে যেতে পারছে না, বরং এটিকে আরও সুসংগঠিত করছে। পাকিস্তান হলো এমন একটি দেশ যাদের আমেরিকা এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলি তাদের ভাড়াটে বাহিনী পাঠানোর জন্য বাঁচিয়ে রেখেছে। কতবার এমনও হয়েছে যে পাকিস্তানের সেনাবাহিনী অর্থের বিনিময়ে তাদের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন অঞ্চলে সৈন্য পাঠিয়ে অন্য দেশের কাজ সম্পন্ন করেছে। এর সবচেয়ে বড় উদাহরণ দেখা গেছে ইসরায়েলে। যে দেশের পাসপোর্টে পাকিস্তানি পাসপোর্টাধারীদের প্রবেশাধিকার নেই, আজ পাকিস্তান তারই জন্য ফিলিস্তিনের নিজেদের সৈন্য পাঠিয়েছে, যাতে তারা সেখানে লুকিয়ে থাকা হামাস জঙ্গিদের হত্যা করতে পারে। কারণ ইসরায়েল এখন নিজের হাত নোংরা করতে চায় না। আর এইভাবেই বিদেশি রাষ্ট্র এবং গোপন সংস্থাগুলি তাদের কৌশলগত স্বার্থের জন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে সমর্থন করে। ভারতকে এই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য কূটনৈতিক এবং নিরাপত্তা প্রচেষ্টা জোরদার করতে হচ্ছে। দিল্লিতে যে ঘটনা ঘটেছে তা ইঙ্গিত দেয় যে আগামী সময় আমাদের সবার জন্য এবং বিশেষ করে আমাদের গোয়েন্দা সংস্থাগুলির জন্য চ্যালেঞ্জের বিষয় হয়ে উঠবে। সবসময় তাদেরকে সতর্ক থাকতে হবে। যেভাবে এখানে সন্ত্রাসী মডিউল এবং স্লিপার সেলস নেটওয়ার্ক ধরা পড়েছে তা সত্যিই ভয়ের। অনেকেই বলেন যে যেভাবে আমেরিকা তাদের দেশ থেকে স্লিপার সেল তাড়িয়েছে, আমরা কেন তা করতে পারি না। প্রথমত, আমাদের সামাজিক কাঠামো আমেরিকার মতো নয়। দ্বিতীয়ত, আমেরিকা যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে তা যদি আমাদের দেশে করা হয় তবে দেশের এক বড় অংশ সরকারকেই দোষ দেবে। উদাহরণস্বরূপ, আমেরিকা বিমানবন্দরে যে ধরনের চেকিং করে, আমাদের দেশে সেই প্রোটোকলগুলি বেশ শিথিল। সব মিলিয়ে একটি দেশ হিসেবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি ভবিষ্যতে লড়াইয়ের জন্য প্রস্তুত। কারণ এখন গুজবও অনেক ছড়াবে। দেশের স্থিতিশীলতাকে নষ্ট করার জন্য সব রকমই কাজ করা হবে। আর আমরা এই বিষয়টি বুঝতে পারছি কি না সেটাই বড় কথা। এই পুরো বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি পছন্দ হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং একটি লাইক দিয়ে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।